2026-এর বিধানসভা নির্বাচন ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে প্রতিটি রাজনৈতিক দলের। অর্থাৎ গ্রাফিক্যালি আমরা যদি দেখি, ধীরে ধীরে কিন্তু ওপর দিকে উঠে আসছে ভারতীয় জনতা পার্টি। লক্ষ্মীর ভাণ্ডারের একটা বিপুল পরিমাণের খরচ রয়েছে, সেই খরচের টাকাটা কোথা থেকে আসবে? যে সারা রাজ্য জুড়ে মদের যে রেভিনিউ, অর্থাৎ মদ বিক্রি করে রাজ্য সরকারের একটা কোষাগারে বিপুল পরিমাণের টাকা গেছে। বাংলায় পরিবর্তন এখন শুধু সময়ের অপেক্ষা। সময়ের প্রহর গুনছে রাজ্যের মানুষ। 2026-এর বিধানসভা নির্বাচন ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে প্রতিটি রাজনৈতিক দলের। বাংলার পরিবর্তন এখন শুধু সময়ের অপেক্ষা। তার অনেকগুলো সমীকরণ রয়েছে এবং অনেকগুলো সমীকরণ রয়েছে, যে সমীকরণগুলো আপনাদের সাথে মূলত শেয়ার করব। আপনারা নিশ্চিত হতে পারবেন যে বাংলায় আগামী দিনে কোন রাজনৈতিক দল তারা মুখ্য ভূমিকায় আসতে চলেছে। ভারতীয় জনতা পার্টি তারা 2014 সালের পর থেকে অল্প অল্প করে তাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক বাড়াতে শুরু করে। প্রতিটা নির্বাচনে তাদের ভোট ব্যাংক বেড়েছে বই কি কমেনি। সেটা লোকসভা নির্বাচন হোক, সেটা বিধানসভা নির্বাচন হোক, পৌর নির্বাচন হোক বা পঞ্চায়েত নির্বাচন, প্রতিটা নির্বাচনে আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টির তাদের ভোট ব্যাংক ধীরে ধীরে কিন্তু বাড়ছে। অর্থাৎ গ্রাফিক্যালি আমরা যদি দেখি, ধীরে ধীরে কিন্তু ওপর দিকে উঠে আসছে ভারতীয় জনতা পার্টি। 2014 সালে তৎকালীন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ পশ্চিমবঙ্গ বিজেপির যিনি রাজ্য সভাপতি ছিলেন, দিলীপ ঘোষের হাত ধরে রাজ্যে একটা বিপুল পরিমাণের ভোট সঞ্চার করেছিল ভারতীয় জনতা পার্টি। 2024-এর সর্বশেষ যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তারা দ্বিতীয় স্থানে উঠে আসে। অর্থাৎ 34 বছরের যে বাম সরকারের কংগ্রেসের সাথে তারা যে জোট করেছিল, সেই জোট ধীরে ধীরে তাদের যে গ্রাফিক্যাল, সেই গ্রাফিক্যাল কিন্তু নামতে শুরু করে এবং ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংক বিপুল পরিমাণে বাড়তে থাকে। এইখান থেকেই ভয় পেতে শুরু করেছে শাসক দল। কিন্তু এই প্রশ্নে আসছি কেন, অবশ্যই তার ব্যাখ্যা আপনাদের দেব। বাংলায় পরিবর্তন এখন শুধুই সময়ের অপেক্ষা। তার কারণ 2026-এর বিধানসভা নির্বাচনে অনেকগুলো সমীকরণ হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে এবং প্রতিটা সম্ভাবনাই মূলত বিরোধীদের, বিশেষ করে বিজেপির পক্ষেই যাওয়ার জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে। প্রথম যে 2026-এর বিধানসভা নির্বাচনে প্রথম যে বিষয়টা উঠে আসে, সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই আপনারা জানেন যে রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে, রায়দান স্থগিত রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ যদি সরকারি কর্মচারীদের পক্ষে যায়, তাহলে রাজ্যের অর্থনৈতিক যে পরিকাঠামো, সেই পরিকাঠামোয় একটা বড় সড় ডিজাস্টার আসতে পারে, বড় সড় একটা বিপর্যয় হতে পারে। তার কারণ দুটো বিষয় রয়েছে। প্রথমত হচ্ছে তাদের যে ডিএ, এবং শুধু তাই নয়, তাদের যে এরিয়ার টাকা, এই সমস্তটাই যদি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে দিয়ে দেওয়ার নির্দেশ দেয়, তাহলে অর্থনৈতিকভাবে রাজ্যের কাছে একটা বড় বিপর্যয়। এবং বিপুল পরিমাণের এই টাকা, যে টাকা রাজ্যের কোষাগারে কিন্তু এখনো পর্যন্ত তার নেই, এটা স্পষ্টত পরিষ্কার করে দিয়েছে রাজ্য সরকারেরই আইনজীবী। এবং দ্বিতীয় যে বিষয়টা উঠে আসছে, এই টাকাটার যোগানটা কোথা থেকে আসবে, এবং এই টাকার যোগান নিতে গেলে বা দিতে গেলে রাজ্য সরকারের যে বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলো বিভিন্ন খাতে বিভিন্ন টাকা ইস্যু করেছিল 2025 এবং 26-এর অর্থবর্ষে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিপুল পরিমাণের টাকাটা আসবে কোথা থেকে। এবং 26-এর বিধানসভা নির্বাচনের আরও একটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে বাংলার বাড়ি। এবং এই 16 লক্ষ প্রায় বাংলার যে বাড়ি, সেই বাংলার বাড়ি তৈরি করার ক্ষেত্রে রাজ্যের কোষাগারে কিন্তু একটা বড় সড়ো টান পড়বে। তাহলে একদিকে হচ্ছে সরকারি কর্মচারীদের তাদের ডিএর টাকা, সেটা মেটাতে হবে। বাংলার বাড়ি, সেখানেও বিপুল পরিমাণে রাজ্যের একটা খরচ রয়েছে, কয়েক লক্ষ হাজার কোটি টাকা সেখানে খরচা রয়েছে। এবং তার পাশাপাশি
রাজ্যের সবথেকে পাইলট প্রজেক্ট যেটাকে বলা হয়, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডার পিছিয়ে পড়া মানুষদের জন্য, যেখানে 1200 টাকা জেনারেল, যেখানে 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডার মূলত দিয়ে থাকে রাজ্যের শিশু ও নারী কল্যাণ যে মন্ত্রক দপ্তর রয়েছে, সেই দপ্তরের মধ্যে দিয়েই মূলত এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রদান করা হয়। কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা, সেই টাকাটা কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনের আগে অবশ্যই রাজ্য সরকার ডিসেম্বরে হয়তো একটা বিধানসভা বিশেষ অধিবেশন তারা আনতে পারেন, এবং সেই বিশেষ অধিবেশনের মধ্যে দিয়ে তারা এই লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা, সেই টাকাটা কিন্তু একটা সাময়িক তারা ঘোষণা করতে পারে। অর্থাৎ যারা 1200 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, সেই টাকাটা হয়তো 200 টাকা বাড়তে পারে, এবং যারা 1000 টাকা পাচ্ছিলেন সেক্ষেত্রে তাদের আরও 100 টাকা বরাদ্দ হতে পারে। এবং ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত ধাপে ধাপে রাজ্য সরকার এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা বাড়াতে পারে। তার কারণ, যদি ডিসেম্বর মাসেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা সম্পূর্ণ রাজ্য সরকার দিয়ে দেয়, তাহলে এক্ষেত্রে রাজ্য সরকার যে এই টাকাটা প্রদান করলো, সেটা কিন্তু ভোট বাক্সে খুব একটা প্রতিফলন হবে না। তাই স্বাভাবিকভাবে রাজ্য বা তৃণমূল কংগ্রেস এটা একটা ভোট কৌশল হিসাবে তারা নিতে পারেন, এই একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডারের একটা বিপুল পরিমাণের খরচ রয়েছে, সেই খরচের টাকাটা কোথা থেকে আসবে? তার কারণ, এ রাজ্যে এমন কোনো শিল্প নেই যে শিল্পের মধ্যে দিয়ে এই বিপুল পরিমাণের অর্থের যোগান হতে পারে। হ্যাঁ, অবশ্যই আপনারা জানেন যে যদি আমরা গত শারদীয়া উৎসবে যদি আমরা দেখি যে সারা রাজ্য জুড়ে মদের যে রেভিনিউ, অর্থাৎ মদ বিক্রি করে রাজ্য সরকারের একটা কোষাগারে বিপুল পরিমাণের টাকা গেছে, সেইটাই একমাত্র রাজ্য সরকারের রোজগার। এবং দেউচা পাচামি নিয়ে রাজ্য সরকারের একটা স্বপ্ন ছিল যে এই দেউচা পাচামি থেকে বিপুল পরিমাণে তাদের অর্থ আসতে পারে, এবং সেই অর্থ রাজ্যের বিভিন্ন যে উন্নয়নমূলক খাতগুলো রয়েছে সেই খাতে তারা ব্যবহার করতে পারবে। কিন্তু সেই পথটাও কিন্তু সেক্ষেত্রে কতটা বাস্তবায়ন হবে, তার কারণ এই দেউচা পাচামি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুধু নয়, আপনারা জানেন যে আদিবাসী সম্প্রদায়ের যারা মানুষ, তারা ইতিমধ্যেই এই দেউচা পাচামিকে রুখতে তারা আন্দোলনের পথে নেমেছে। দ্বিতীয় আরও যে প্রশ্নগুলো উঠে আসছে যে এই যে বিপুল পরিমাণের টাকা, সেই টাকা রোজগার কোথা থেকে হবে? তার কারণ, এ রাজ্যে শিল্প বলে কিছু নেই। এ রাজ্যে গত 34 বছরে যেটুকু শিল্প ছিল সেটাকে একেবারে সারে সর্বনাশ করে দিয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পরে এমন কোনো শিল্প এ রাজ্যে আসেনি যে শিল্প ধরে রাজ্যের অর্থাৎ রাজ্যের যে অর্থনৈতিক পরিকাঠামো, সেই অর্থনৈতিক পরিকাঠামোটা চাঙ্গা হতে পারে, যেখান থেকে এই বিপুল পরিমাণের যে খরচ, সেই খরচের টাকাটা যোগান দিতে পারে। কিন্তু ভোট রাজনীতির যদি আমরা ক্যালকুলেশন করি, যদি ভোটের সমীকরণে যদি আমরা হিসেব করে দেখি, সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু সেই বিপুল পরিমাণের টাকাটা একটা বড় প্রশ্ন। তার কারণ, একের পর এক নিয়োগ দুর্নীতিতে আমরা দেখেছি এ রাজ্যের নেতা মন্ত্রীদের কাছে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, যেই ফান্ডগুলো মূলত নির্বাচনে তারা কাজে লাগানোর একটা পরিকল্পনা নিয়েছিল, তবে সেই পরিকল্পনা মাঝপথেই জল ঢেলে দিয়েছে কেন্দ্রের দুই তদন্তকারী সংস্থা, একদিকে সিবিআই এবং দ্বিতীয়ত ইডি। এবার আসছে পয়সাটা তাহলে কোথা থেকে আসবে? এই 294টি আসনে নির্বাচন করতে গেলে যে বিপুল পরিমাণের যে ফান্ডিং দরকার, সেই ফান্ডিংটা তাহলে কিভাবে হবে? এবং সেই ফান্ডিং করার আগে অনেকগুলো বিষয় আছে। লক্ষ্মীর ভাণ্ডার, ডিএর টাকা, দেউচা পাচামি একেবারে ফ্লপ হয়ে গেছে এই মুহূর্তে, তাহলে রাজ্যের কোষাগারে টাকাটা কোথা থেকে আসবে? ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে তারা মূলত একটা লোন হিসাবে তারা আবেদন জানিয়েছে। সেই টাকাটা যদি কোনো রকমভাবে স্যাংশন হয়, কিন্তু সেই টাকাটা আদৌ কি এই কাজে তারা ব্যবহার করতে পারবে? এইখানে একটা বড় প্রশ্ন উঠে আসছে। এইবার হচ্ছে ভারতীয় জনতা পার্টির হাতে কেন এতগুলো ইস্যু আসছে? কেন ভারতীয় জনতা পার্টি বাংলার পরিবর্তনে তারাই মূলত কাণ্ডারি হতে চলেছে? তার কারণ, যদি আমরা ভোট রাজনীতির যদি আমরা ব্যাখ্যা দিই, অর্থাৎ 2014 সাল থেকেই যদি আমরা দেখি, তাহলে 2014 সাল থেকে যে কথাটা একেবারে শুরুতেই গোড়াতে বলেছি, যে ধীরে ধীরে তাদের কিন্তু ভোট পার্সেন্টেজটা কিন্তু বাড়তে শুরু করেছে, এবং 2024-এ সর্বশেষ যে লোকসভা নির্বাচন আমরা দেখেছি, সেই লোকসভা নির্বাচনে তাদের ভোট পার্সেন্টেজ তৃণমূল কংগ্রেসের থেকে প্রায় 50 লক্ষ ভোট তারা কিন্তু কম পেয়েছে।
এইবার হচ্ছে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে এসআইআর। এই এসআইআর যেটা মূলত শাসক দলের কাছে একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু বিজেপি কিন্তু তারা অনেকটাই সেফ জোনে নয়, একেবারে ভালো জায়গায় রয়েছে। এসআইআর যদি আমরা মনে ধরেই নিই যে এসআইআর হলো না, কিন্তু প্রশ্ন আসছে যারা 2002 সালে যারা ভোট দিয়েছিল তারা 2025-এ তাদের হিসাবটা মিলে যেতে পারে, কিন্তু 2002-এ যারা ভোট দেয়নি তাদের কি হবে? যারা 2002 সালে ভোট দেয়নি বা তাদের 2002-এর ভোটার লিস্টে যাদের নাম নেই, তারা 2010, 2012, 2014, 2020 বা 2025-এ যাদের ভোটার লিস্টে নাম আছে তারা কিন্তু বেশ খানিকটা ব্যাকফুটেই থেকে যাবে। তারা ব্যাকফুটে থেকে যাবে এই কারণে তারা বিডিও হোক বা বিএলও, এই বিএলও হচ্ছে মূলত টোটাল এসআইআর এর মূল কাণ্ডারি বলা যেতে পারে। ইতিমধ্যেই আপনারা জানেন যে খড়গপুর থেকে প্রায় 6 থেকে 7 জন ফেক ভুয়ো বিএলআরকে অ্যারেস্ট করেছে। অর্থাৎ এই যে বুথ লেভেল অফিসার, অর্থাৎ এই যে বিএলও, এই বিএলও তারাই কি তাদের কাছে যারা 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম ছিল না, যারা 2010, 2012, 13, 14, 15, 16 এই বছরগুলোতে যারা ভোটার লিস্টে নাম তুলেছে, যাদের বয়স অলরেডি 35+ হয়ে গেছে বা 30+ হয়ে গেছে, যারা এই সময় ভোটার লিস্টে নাম তুলেছে তারা কিন্তু সরাসরি ভোট ময়দানে যেতে পারবেন না। তারা কিন্তু নিজে থেকেই তারা কিন্তু এই ভোট ময়দানে নিজে থেকেই তারা কিন্তু পিছিয়ে যাবেন। এর মধ্যে রয়েছে ঘুষপেটিয়া। বাংলাদেশের মুসলিম যারা মূলত 2002 সালের পরে এসছে, যাদের বয়স সেই সময় 30, 32, 40 বছর ছিল, আজকে তাদের বয়স প্রায় 60-65-টির কাছাকাছি হয়ে গেছে, তারা ভোট দিতে ভোটের লাইনে দাঁড়াতে পারবেন না। এইটাই তো তৃণমূলের সবথেকে বড় ডিজাস্টার, বড় তো বিপর্যয় হতে পারে। এবং শুধু তাই নয়, আপনারা জানেন যে এনআরসি যারা ইতিমধ্যেই প্রায় 40,000-এর কাছাকাছি, তারা ইতিমধ্যেই তারা ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য ইতিমধ্যেই তারা আবেদন জানিয়েছে। এবং তার মধ্যে মুষ্টিমেয়, অর্থাৎ খুব পরিসংখ্যান যদি দেখা যায়, প্রায় কাছাকাছি 100 জনের মতন, তাদের মধ্যে কেউ কেউ সার্টিফিকেট পেয়েছে, কেউ কেউ পায়নি, কিন্তু প্রায় 16,000-এর মতন তারা আবেদন জানিয়েছে। ফলে এই মানুষগুলো যারা এনআরসিতে আছে তারা হয়তো কিছু সংখ্যক মানুষ তারা ভোট ময়দানে তারা সরাসরি ভোট বক্সে তাদের প্রতিফলন দিতে পারে। কিন্তু এসআইআরে কিন্তু একেবারে স্পষ্ট যে এইখান থেকেই শাসক দলের অনেকটা ভোট কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 2024-এর লোকসভা নির্বাচনে যেখানে 50 লক্ষর একটা ভোটের ব্যবধান ছিল, সেই ব্যবধানটা কিন্তু অনেকটাই কমে যাবে। বিহারের যদি আমরা দেখি, বিহারে যে এসআইআর হয়েছিল সেখানে 100% কিন্তু এসআইআর করা সম্ভব হয়নি। বাংলাতেও যদি আমরা দেখি, যদি 100% এসআইআর যদি না হয়, 75% যদি এসআইআর হয়, তাহলেই কিন্তু কেল্লা ফতে। এবার তারপরে যে বিষয়গুলো উঠে আসছে, এ রাজ্যের কর্মসংস্থান, এ রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থান এই নির্বাচনে সবথেকে বড় ইস্যু হতে চলেছে। তার কারণ আপনারা জানেন যে আমরা করোনা অতিমারির সময় দেখেছিলাম যে এ রাজ্যের ভুরি ভুরি মানুষ তারা কাজের সন্ধানে ভিন রাজ্যে পা রেখেছিলেন, এবং সেই মানুষগুলো তারা কিন্তু কাজ চাইছে। স্বাভাবিকভাবেই তরুণ প্রজন্মের জন্য এ রাজ্য কি কি রেখে যাচ্ছে, এ রাজ্যে কি কি রেখে গেল, এ রাজ্য কি কি করলো। কারণ তরুণ প্রজন্মের জন্য প্রথম যেটা কাজ হচ্ছে তাদের একটা মিনিমাম প্রোগ্রাম, তাদের একটা কর্মসংস্থান। সেই কর্মসংস্থানের জায়গা পশ্চিমবঙ্গে নেই, এটা পশ্চিমবঙ্গের প্রতিটা শিশু জেনে গিয়েছে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে এবং সেই লক্ষ্মীর ভাণ্ডারে অনেকেই সুযোগ সুবিধা পান, কিন্তু দিনের শেষে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার বাড়ির ছেলেটা বা আপনার বাড়ির মেয়েটা তারা এ রাজ্যে ভালো কোনো প্রতিষ্ঠানে চাকরি করছে, তারা কোনো সরকারি চাকরি পেয়েছে? পায়নি। আবার একবার এসআইআর এর দিকেই যাব, তার কারণ এসআইআর এর যে গাইডলাইন, সেই গাইডলাইনে বলছে যে আপনার ভোটটা বাংলাতেই ছিল, আপনি বিদেশে চলে গেছেন, বিদেশে চলে যাবার পরে আপনার কিন্তু ভোটটা বিদেশে আপনারা সব ট্রান্সফার করেছেন। আবার অনেকে নামটা ট্রান্সফার করেননি। মনে করুন বাংলায় তিনি দীর্ঘ সময় ধরে ছিলেন,
বাংলায় থাকার পরে তিনি চাকরি পেয়েছেন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আসাম, ত্রিপুরা, কর্ণাটক, রাজস্থান, বিভিন্ন রাজ্যে তারা চাকরি পেয়েছেন। কিন্তু চাকরি পাওয়ার সূত্রে তারা সেখানে দীর্ঘমেয়াদী হয়ে গেছে। তাদের ভোটটাও এখানেও রয়েছে, ওখানেও রয়েছে। ফলে এই নামগুলো কিন্তু একেবারে বাদ চলে যাবে। ফলে অনেকগুলো বিষয় এসআইআর তো নিশ্চয়ই আপনাদের এই মুহূর্তে আপনাদের কাছে ছবিটা অনেকটা এসআইআর স্পষ্ট হয়ে গেছে। এবার হচ্ছে এ রাজ্যের মহিলারা, এ রাজ্যের নারীরা কতটা সুরক্ষিত। শিক্ষা প্রতিষ্ঠান, ল কলেজ, সেখানেও মহিলাদের নির্যাতন শুধু নয়, তাদেরকে রেপ করা হচ্ছে এমনটাও অভিযোগ। বেসরকারি প্রতিষ্ঠান হোক বা সরকারি প্রতিষ্ঠান, মহিলারা নিরাপদ নয়। রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল আরজিকর, সেখানে একজন কর্তব্যরত চিকিৎসক ধর্ষণ হয়ে খুন হলেন। দুর্গাপুরে সেখানেও একজন চিকিৎসক পড়ুয়া, তিনিও গণধর্ষণের শিকার হয়েছে, যদিও এটা এখনো মামলা বিচারাধীন এবং পুলিশি তদন্তের মধ্যে চলছে। মুখ্যমন্ত্রী বলছেন বেশি রাতে ছাত্রীদের বাইরে না বেরোনোটাই ভালো। তাহলে এ রাজ্যে মহিলারা কতটা সুরক্ষিত? যেখানে এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, সেই রাজ্যে মহিলারা কতটা সুরক্ষিত? আমরা এর আগে প্রিভিয়াস অনেক, আপনারা যদি আমরা বিশ্লেষণে যাই, তাহলে কামদুনির ঘটনা, মধ্যমগ্রাম, হাঁসখালি, দক্ষিণ 24 পরগনা, কলকাতার পার্ক স্ট্রিট, একের পর এক ঘটনা রয়েছে। যদিও সেগুলো এখন অতীত, কিন্তু বর্তমান সেই অতীতের জায়গাতেই দাঁড়িয়ে আছে। এবং মানুষ কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে 26-এর বিধানসভা নির্বাচনে। তারা এতগুলো বিষয় তারা মাথায় রাখবেন এবং মাথায় রেখেই তারা 26-এর বিধানসভা নির্বাচনে তাদের যে গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার তারা সুরক্ষিত করবে। এবং নির্বাচনের যে প্রক্রিয়া, সেই নির্বাচনের প্রক্রিয়া কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন। নির্বাচন হবে, অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের কথা তারা জানাবেন। যদিও সেই অবাধ শান্তিপূর্ণ নির্বাচন বিগত নির্বাচন থেকে আপনারা দেখেইছেন যে রক্ত ছাড়া এ রাজ্যের নির্বাচনে এমন কোনো নির্বাচন নেই যেখানে রক্তক্ষরণ হয়নি। সেটা পঞ্চায়েত নির্বাচন হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, পুরসভা নির্বাচন হোক, রক্তক্ষরণ এ রাজ্যে একেবারে নির্বাচনের সাথে একে অপরের সাথে যুক্ত রয়েছে। ফলে ভারতীয় জনতা পার্টির কাছে অনেকগুলো ইস্যু রয়েছে, সেই ইস্যু ধরে এগোচ্ছে। সিপিএমের কথা না বলাই ভালো, কংগ্রেসের কথা না বলাই ভালো। তার কারণ কংগ্রেস এবং সিপিএম তারা কিন্তু এ রাজ্যে শূন্য থেকে শূন্যই রয়ে গেছে। পরবর্তীতেও কিন্তু তাদের সেই শূন্যস্থান পূরণ করাটা তাদের কাছেই একটা বড় চ্যালেঞ্জ, যে তারা আগামী দিনে কতটা ভোট রাখতে পারবে। তার কারণ তাদের যারা কর্মী সমর্থক, তাদের নিরাপত্তা দিতে একেবারেই ব্যর্থ এ রাজ্যের বাম কংগ্রেস। ফলে তাদের কথা যত কম বলা যায় ততই মঙ্গল। 34 বছরে তারা যে মানুষকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল, এ রাজ্যে জ্যোতি বসুর সরকার ইংরাজিটা ক্লাস প্রায় তুলেই দিয়েছিল। কম্পিউটার এ রাজ্যে ঢুকতে গিয়ে বেশ বাধার মুখে পড়তে হয়েছিল। আজকে যারা 90 দশকের যারা ছেলে মেয়ে, 90 দশক থেকে 2000-এ যারা এই সময়কার যারা ছাত্রছাত্রী ছিল, তারা আজকে বুঝতে পারছে যে তাদের সেই সময় ইংরাজিটা না পড়াটা আজকের দিনে তাদের কাছে কতটা কঠিন। এবং শুধু তাই নয়, সেই সময় কম্পিউটারটা তারা শিখতে না পারায় তারা কতটা যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে আছে, সেটাও নিশ্চয়ই জানতে কারোর বাকি নেই। কারণ 90 দশকের যারা স্টুডেন্ট, 90 দশকের যারা সেই সময় যারা শিক্ষার্থী ছিলেন, তারা আজকে 2025 এসে কোথায় কিভাবে দাঁড়িয়ে আছে এ কথা বলার অপেক্ষা রাখছে না। তাই বাম কংগ্রেসের কথা যতটা কম বলা যায় ততই কিন্তু মঙ্গল। তবে বিজেপি যে ক্ষমতায় আসছে তার অনেকগুলো কারণ আপনাদের বিশ্লেষণ করে জানালাম। লোকসভার নিরিখ এবং বিধানসভা দুটো আলাদা নিরিখ হতে পারে, আলাদা প্ল্যাটফর্ম হতে পারে, কিন্তু মানুষের যে চিন্তা, সেই মানুষের যে ভোট বক্সের যে তাদের যে প্রতিফলনার যে বাসে, ট্রামে, মেট্রোতে বিভিন্ন জায়গায় যে আলোচনা চলছে, সেই আলোচনার মধ্যে দিয়ে সামান্য বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরলাম।